কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমার বাঁ পাশে শিবানী কোলে। আপনারা ইতিমধ্যেই শিবানী কোলে সম্পর্কে অবগত আছেন। আজকের ভাবনায় এর মধ্যে তিনি অনুষ্ঠানও করেছেন আরও। তা আজকে আমরা, আপনারা জানেন উনি একজন বাচিক শিল্পী এবং সঙ্গে গানও করে থাকেন। অর্থাৎ সব মিলিয়ে এক কথায় দুটো বিষয় নিয়েই তিনি চলাচল করেন। আর কর্মক্ষেত্রে উনি তো ওএনজিসির একজন গ্রেড 1 অফিসার ছিলেন। কাজেই এখন অবসরকালে এই বিষয়গুলো নিয়ে তিনি খুব চিন্তা ভাবনা এবং এগুলোকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছেন। আমরা চলে যাই প্রথম কবিতায়। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা থেকে বলছি। বিদায়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসে ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সেই তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সে মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারই আমি রাখিয়া এলেম অপরিবর্তন তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই কালের যাত্রায় ভেসে। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সে মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি। যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি, হোক তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা। ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সাজালে সে পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে জামর ধুলির ধন, জামর চক্ষের জলে ভেজে। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষা থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্যতালা কৃষ্ণপক্ষ রাতে,
যে আমারে দেখিবারে পায়, অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলই, এবার পূজায় তারে আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। শুনলেন শিবানী কোলের কণ্ঠে প্রথম কবিতা। শেষের কবিতা যারা পড়েছেন তারা অবগত আছেন এই বিষয়ে। আর সবচেয়ে বড় কথা, রবীন্দ্রনাথ কিন্তু অনেক বয়সে গিয়ে এটি লিখেছিলেন এবং সেই বয়সেও তার যে প্রেমের ফল্গু ধারা তার কলম থেকে বেরিয়ে এসেছিল। এবং এই যারা পড়েছেন তারা জানেন যে দৈনন্দিন সংসার বা স্বামী স্ত্রীর সম্পর্ক থেকেও এখানে অমিত লাবণ্যর যে সম্পর্ক তিনি তুলে ধরেছেন, সে প্রেম কিন্তু নিত্য সংসারের ঘর্ষণে নষ্ট হয়নি, বরং সে প্রেম তাদের অন্তরে চিরদিনের মতো রয়ে গেল। আমরা শিবানী কোলের কণ্ঠে পরবর্তী কবিতায় যাব। কবি বীরেন চট্টোপাধ্যায়ের হওয়া না হওয়ার গল্প। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন, মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। সে আরো অনুভব করত প্রেমই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা একটার পর একটা, তার নিজের লেখা কবিতা, কি প্রেম কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য, প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি, এই যে আগুন মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জীব দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল, এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যে রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে দেখ, তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী, কিন্তু তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ও কে, ও কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন, আগুন। তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতীর নদীর জলে ঝাঁপ দিতে গেলাম, কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এই কি মানুষের জীবন? তার একটি মাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি এখন 3 ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো। ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি।
আর এক আরম্ভের জন্য মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি। ধন্যবাদ শিবানী গোলেকে। অত্যন্ত শক্তিশালী একটি কবিতা উনি নিবেদন করলেন। আর বীরেন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত বলিষ্ঠ কবি, মানে আজকের কবিদের ওনার কাছে প্রচুর শেখার আছে। এবং এই যে লেখনীর মধ্য দিয়ে আমাদের যে আর্থসামাজিক পরিকাঠামো, সেখানে যে প্রেম সংসার, এটা পাওয়াও যে খুব কষ্ট। আর বিশেষ করে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় যেটা হয় যে আমরা মানুষ কখনো, উনি একটি কবিতা লিখেছিলেন, এসো আমরা প্রেমের গান গাই। সেখানে দেখা গেছে তিনি বলতে বাধ্য হয়েছেন, আমরা সেই রাজাকে মানি না যার কাছে প্রেমের গান কোনো গান নয়। আমরা সেই রানীকে মানি না যিনি আমাদের ভয় দেখিয়ে খাঁচার পাখি বানাতে চান। তাহলে তো বুঝতেই পারছেন, শেষের কবিতা থেকে শুরু করেছেন শিবানী কোলে, কিন্তু এইখানটায় সমাজের ওপর একটা নির্মম কষাঘাত এনেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। একেবারে শক্তিশালীভাবে সমাজের মূল জায়গাটায় উনি আঘাত এনেছেন। যারা বোঝার তারা বুঝতে পারছে যে কত শক্তিশালী কবিতা এটি। আমরা পরের কবিতায় আসি। কবি জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণী মাধব, বেণী মাধব, তোমার বাড়ি যাব। বেণী মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণী মাধব, মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণী মাধব সুলেখাদের বাড়ি। বেণী মাধব, বেণী মাধব, পড়াশোনায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার গায়ের রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণী মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি। সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো। বেণী মাধব, বেণী মাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে। মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শনি, আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন, বেণী মাধব, আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? আমরা শিবানী কোলের কণ্ঠে পরবর্তী কবিতায় চলে যাচ্ছি। কবি সুভাষ মুখোপাধ্যায়ের যদি কোনোদিন দিগন্তের উপরে মাথা তুলে দাঁড়াতে পারি, আমি তোমাদের সব হিসাব মিটিয়ে দেব। মেঘবরণ কাশফুলের মতো আঙুলে ক্যারাম খেলা দেখেছি জানালার বাইরে থেকে। চোখ তুলে নিঃশব্দে কতদিন বলতে চেয়েছি, শুধু একবার তোমরা আমাকে খেলতে নাও। দেখেও দেখেনি তারা কোনো দিন। গোয়াল ঘরের পিছনে পোষা কুকুরের গলায় মুখ রেখে অস্ফুটে বলেছি, দেখিস লালু, যদি কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারি। 26 বছরে একবারও দেখিনি মা কখন ঘুমোতে যায়, ঘুম থেকে কখনই বা ওঠে। তার কোনো উৎসব নেই, পা ছড়িয়ে বিকেলের গল্প গাছাও নেই।
বন্ধক রাখা টুকরো আংটির সুদের জন্য স্বর্ণকার যা নয় তাই বলে গেছে মাকে। ঘরের পিছনে দাঁড়িয়ে নিঃশব্দে এসব শুনেছি কতবার। দাঁতে দাঁতে চেপে বলেছি, যদি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারি, দেখো মা, তোমার অসম্মান। আমি কড়ায় গন্ডায় অন্ধকারের সামনে দাঁড়িয়ে বলেছি, এসো না কেউ, অন্যদিকে যাও। প্রতিদানে অর্গল বন্ধ। আমারে বাইরে রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছে সেই সব মানুষ যাদের জন্য অখ্যাত পথের পাশে হেলায় ফেলে এসেছি আমার দিন, মাস, বছর। একবারও কেউ ডেকে বলেনি, তুমি আমাদের পর নও। অন্ধকার আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি, মায়ের সাথে দেখা করতে দেয়নি। উৎসবের বিকেলে ব্রিজের উপরে দাঁড়িয়ে অভুক্ত আমি দীর্ঘ সময় ধরে শুনেছি ডিন ডিন শব্দ করে ম্লান আলোর দিকে ছুটে যায় ক্লান্ত মালগাড়ি। নারীর সামনে দাঁড়িয়ে লুকিয়ে ফেলেছি শরীর। ঘামের কপালে স্থির শিশির বিন্দুর মতো ভালোবাসা বুঝতে চেয়েছি। অস্থির সন্ধ্যায় আমাকে বারান্দায় বসিয়ে সে ঘুরে এসেছে রেস্টুরেন্ট, পার্কের আলো অন্ধকার। তার সামনে দাঁড়িয়ে কতবার বলতে চেয়েছি, আমি ভালোবাসি। হায়, ওষ্ঠে কম্পনের শব্দে নারী এখনো ভালোবাসা বুঝতে শেখেনি। তোমাদের অনাদর অবজ্ঞার ডানার ঝাপটায় মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছি আমি, প্রিয় 26 বছর। যদি কোনোদিন দিগন্তের উপরে মাথা তুলে দাঁড়াতে পারি, আমি তোমাদের সব হিসাব কড়াই গন্ডায় মিটিয়ে দিয়ে যাব। আপনারা সুভাষ মুখোপাধ্যায়কে জানেন, শক্তিশালী কবি, পদাতিকের এই বিখ্যাত কবি, এবং আমাদের পূর্ববর্তী সরকার ওনার নামে মেট্রো রেলে একটি স্টেশনও করেছেন। তা যাই হোক, উনি আর ওনার তো শক্তিশালী লেখা, ওনার মতো মানুষই লিখতে পেরেছিলেন, প্রিয় ফুল খেলবার দিন নয় উত্তর, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নে নেই নীলমত্ত, কাঠফাটা রোদ সেঁকে চামড়া। সুতরাং শ্রমজীবী, নিপীড়িত, নিষ্পেষিত, অবহেলিত, অনাদৃত, বঞ্চিত মানুষের হয়ে উনি তার লেখনী তুলে ধরেছিলেন, এবং লেখনীর পাশাপাশি তার জীবনযাত্রা সবটাই চর্চার বিষয়। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কথা যেমন আগে বললাম। আমরা চলে যাই পরবর্তী কবিতায়। কবি সুবোধ সরকারের আমি কৃষ্ণকলি মাহাতো। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো থাই, একটা বাঁকুড়া, একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আসল্লা দেখলে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাঁ তুলে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন রায়চক কেন? উনি বললেন, রায়চকে না গেলে PhD পূর্ণ হয় না। আমি বললাম, কেন? আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি আঁতকে উঠে বললেন, না না না, আমার বাড়ি না। আমার PhD 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুঁড়ে ফেললেন, হাঁ হয়ে দেখতে থাকলেন। আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া, আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন। তখনই চিৎকার,
আগুন, 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 আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD, কত কষ্ট করে, কত অপমান সহ্য করে, জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়া না কলকাতায়। মা আমি চেকিং করে ভেতরে এলাম। মা আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে, বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা উপরে। বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করেছে। দৌড়, দৌড়, দৌড়! কি গতি, কি তেজ, কি আওয়াজ! আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছি আমি, আমি, আমি। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমরা শিবানী কোলের কণ্ঠে পরবর্তী কবিতায় যাচ্ছি। মন্দাক্রান্ত সেনের অর্জুন কৃষ্ণচূড়া কথা। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে। আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ নত জানু হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু আরম্ভ কাহিনীর। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে, ক্ষমায় তীব্র লাল খোপা। অর্জুন তাকে চাইল আপন করে। নত যেন হবে এমন মেয়ে সে নয়। বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার। ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রের ফুল। ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার অর্জুন। সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে। কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ ভাবে, কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি। অভিমান সেও বিকাবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়। অর্জুন শুধু পাকল ঝরেছে ঝরে। সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে। আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে রিজু। রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো। এবারের কবিতাটিও অত্যন্ত স্পর্শকাতর এবং মন্দাক্রান্তা সেন একজন বিখ্যাত ব্যক্তিত্ব। তার কবিতা শিবানী কোলে আপনাদের সামনে তুলে ধরলেন। আমরা পরবর্তী কবিতায় যাব। সুনীল গঙ্গোপাধ্যায়ের উত্তরাধিকার। নবীন কিশোর তোমায় দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ। তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। প্রখর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারই। তোমার হাত ভরে নাও আমার অবেলা, আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ। নবীন কিশোর তোমাকে দিলাম আমার যা কিছু স্থূল আভরণ। জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট চুরি, জানলার পাশে বালিকার প্রতি বারবার ভুল। পুরুষ বাক্য, কবিতার কাছে হাঁটু মুড়ে বসা ছুরির ফলক। অভিমানে
মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা, আত্মহনন, শহরের পিঠ তোলপাড় করা, অহংকারের দ্রুত পদপাত, একখানা নদী, 2-3টে দেশ, কয়েকটি নারী, এসবই আমার পুরনো পোশাক, বড় প্রিয় ছিল। এখন শরীরে আঁট হয়ে বসে, মানায় না আর। তোমাকে দিলাম নবীন কিশোর, ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও, অথবা ঘৃণায় দূরে ফেলে দাও, যা খুশি তোমার। তোমাকে আমার, তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয়। একটা জিনিস লক্ষ্য করবেন যে সুনীল গঙ্গোপাধ্যায় কতখানি বাস্তববাদী কবি এবং তার লেখনী কত শক্তিশালী। একটা বিষয় দেখুন যে এই যে ভাবনাটাকে উনি তুলে ধরলেন উত্তরাধিকারের মধ্য দিয়ে, যেমন দেখবেন অনেক বাবা মা বড় হলে, মানে তার ছেলে মেয়ে যখন ছোট থাকে, বাবা মা তারা যখন বাবা মা হন, অনেক সময় তারা কিন্তু দেখা যায় ছেলে মেয়েদের ভুলগুলো মানতে চান না, অথচ একটা বয়সে তারাও সেগুলো করে এসছেন। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় এইখানেই মহত্ব, এই কবিতার মধ্য দিয়ে তিনি কত স্পষ্ট করে কথাগুলো তুলে ধরেছেন। তোমাকে আমার বয়সী আমার সব কিছুই দিতে স্বাদ হয়। আবার দেখবেন যখন উনি কেউ কথা রাখেনি, যে কবিতাটি খুবই বিখ্যাত, খুব বাস্তব, যে আজকে কথা না রাখা মানুষের সংখ্যা কিন্তু প্রচুর, এবং সেই যে বিষয়গুলোকে মানে একেবারে সমাজের জ্বলন্ত সত্যগুলোকে কিভাবে, এই জন্যই উনি সুনীল গঙ্গোপাধ্যায় আজও আমাদের কাছে অবিস্মরণীয়। তাকে ভোলা আমাদের পক্ষে কোনোদিনই সম্ভব না। আমরা যারা বাচিক শিল্পী, আমরা কখনোই ওনার মতো শক্তিশালী কবিকে ভুলতে পারবো না। আমার মনে হচ্ছে এবার বোধহয় শিবানিধি আসলে আবৃত্তি, গান সব কিছু নিয়েই এই মুহূর্তে তার চলমান জীবন, এইগুলোকেই পরতে পরতে জড়িয়ে ধরেছেন শরীরের অঙ্গে প্রত্যঙ্গে, যে কবিতাই তার সঙ্গে জুড়ে আছে। সুতরাং কবিতাতেই বা গানে এগুলোই তার এখন সমস্ত কিছু। যাক, আমরা এবার একটু তাহলে গানই শুনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, তার প্রয়াণ দিবসে আমার নিবেদন। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবে আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর রাতে পড়ুক প্রাণে। নিশিদিন এই জীবনে সুখের পরে দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে। যে শাখায় ফুল ফোটেই না, ফল ধরেই না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটেই না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখা রে।
যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন ধারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিন এই জীবনে তৃষার পরে ভুখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে তোমারই সুরটি আমার মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো। শ্রাবণের ধারার মতোই ঝরতে ঝরতে আজকে শ্রাবণের ধারাকে মাথায় নিয়ে শিবানী কোলে আজকে স্টুডিওতে এসেছেন এবং সেই খুব বৃষ্টি ছিল, সুতরাং সেই শ্রাবণের ধারার মধ্য দিয়ে আপনাদের মনটাকে সুন্দর করলো। এবং আমি তাপস নাগ শিবানী কোলেকে নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।